আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নির্বাচন পেছানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গণতন্ত্রের উত্তরণের পথকে দীর্ঘ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। আর নজরুল ইসলাম খানের বিশ্বাস, বিরোধিতা থাকলেও নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে না কোনো দল। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবারের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানে আয়োজন। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জুলাই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরে ভোট হবে, না সংখ্যা অনুপাতে হবে, না আসন অনুপাতে হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফিরে দেখা রক্ত ঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তির শীর্ষক সভায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, দিনে দিনে জনগণের আস্থার জায়গা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। যে প্রত্যাশা নিয়ে 24 জুলাই আগস্ট এসেছিল, আজকে 25 জুলাই আগস্টে আমাদের প্রাপ্তি কতটুকু? বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নানের মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নতুন কিছু যুক্ত করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে। আপনার সব চেক এন্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এদিকে এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, যেসব বিষয় ঐক্যমত না হবে তার ফয়সালা হবে সংসদে। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো ফ্যাসিবাদ পুনরুত্থানের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আজকে তরুণ শিক্ষার্থীরা তারা জানে কিনা ৭৪ দুর্ভিক্ষে। রাকিব হাসান, আরটিভি, ঢাকা। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। খুদে বার্তায় তিনি জানান, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 3 আগস্টের সমাবেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সমাবেশে এনসিপির ইশতেহারের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে বলেও জানান নাহিদ। অরণ্য গফুরের রিপোর্ট। রবিবারের সমাবেশের কর্মসূচি তুলে ধরতে কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে এনসিপি। এক দফা ঘোষণার ঐতিহাসিক দিনের তাৎপর্য বিবেচনায় সমাবেশ থেকে দেশ গড়ার রূপরেখা ঘোষণা করবে দলটি। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে রাষ্ট্র ভাবনা, রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব। দেরিতে হলেও সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে সনদ বাস্তবায়নের পদ্ধতি পরিষ্কার করতে ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে,
সংবিধানের সেটা প্রিয়েম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রে কথাটি উল্লেখ থাকতে হবে। চাঁদাবাজিকে জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী আখ্যা দিয়ে চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিও জানান এনসিপি আহ্বায়ক। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জুলাই ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের দালিলিক প্রমাণ হয়ে থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন হয়েছে, ঘোষণাপত্রে তার রূপকল্প থাকবে। সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, বিজয়ের 1 বছর পার হয়েছে, সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বড় অংশ বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন পর্বে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম। আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত, যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না, এতগুলো প্রাণ হারিয়ে যাবে না, বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো, নতুন বাংলাদেশ পাবো। সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সঙ্গে চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, প্রবাসীদের উচ্চতর দক্ষতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, তাদের সেবা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আমরা রিইন্টিগ্রেশনে কিছু কিছু প্ল্যান নিয়েছি, আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে, যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয়। 1-11 প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে এই সরকারকে বাধা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ কারণে চূড়ান্ত পরিবর্তন সম্ভব হয়নি বলেও মনে করেন তিনি। বিকেলে শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রিবিল্ডিং দ্য নেশন বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান আসিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ব্যাংকিং খাতে নতুন করে আর কোনো লুটপাট হচ্ছে না, তবে নতুন বন্দোবস্ত করতে নতুন মিডিয়া, নতুন ব্যবসায়ী ও নতুন প্রশাসন প্রয়োজন বলে মন্তব্য তার। তখন আমাদের একটা ইচ্ছার জায়গা ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করব, যেটা আরো শক্তিশালী এবং আরো অন্তর্ভুক্তিমূলক হবে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর অনিচ্ছা এবং তারা ডিনাই করার কারণে সেই প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারিনি, যে কারণে রাজনৈতিক অংশগ্রহণটা এই সরকারে ছিল না। এই সরকারটা সিভিল সোসাইটি, স্টুডেন্ট এবং সমাজের অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে গঠন করতে হয়েছিল। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে বলে মনে করেন না মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সংস্কার করা না হলে সেই সংবিধানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেন ফরিদা আক্তার। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলারা মূলা ঝুলিয়ে রেখেছে। দ্রুত জুলাই হত্যার বিচার দৃশ্যমান করারও দাবি করেন সার্জিস। পক্ষকে আসলে দায় দেওয়ার সুযোগ নেই। এই 1 বছরে বাংলাদেশ শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে না। শেখ হাসিনার বিচার
শেখ হাসিনা এমন একজন যে তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশের নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে না। জুলাই আন্দোলনের রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর থেকে 114 জনের লাশ তোলা হবে। ডিএনএ পরীক্ষার পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন শাকিবুর রহমানের রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 5 আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকে নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদদের লাশ শনাক্তে ডিএনএ টেস্টের জন্য লাশ কবর থেকে তোলার কথা জানান তিনি। তাড়াতাড়ি আমরা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 231 আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। গত 30 জুলাই চান্দগাঁও থানার উপপরিদর্শক নুরুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে বিষয়টি আজ জানাজানি হয়। নগরীর বহদ্দারহাট এলাকায় গত বছরের 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে অটোরিকশা চালক শহীদুল ইসলাম শহীদ হত্যার ঘটনায় এই চার্জশিট দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের ঘটনায় এটি চট্টগ্রামে হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম চার্জশিট। শুল্কের পরিমাণ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করেনি সরকার। বোয়িং কেনার বিষয়ে চুক্তি সই হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়াতে চায় বলেও এ সময় জানান তিনি। পাশাপাশি দেশে যাত্রীর সংখ্যা বাড়ায় 25টি বোয়িং কেনার সিদ্ধান্ত প্রাসঙ্গিক বলেও মত বশিরউদ্দিনের। এদিকে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। আর নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে এবং তাতে আমাদের বাণিজ্য চুক্তি করে কোনো লাভ হবে না। কোটিখানিক যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গেছে। সো অতএব 25টা বিমান ওই বিবেচনায় কিছুই না, আমাদের এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে 20% শুল্ক নিয়ে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে মনে করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র থেকে উৎপাদনের অন্তত 20% তুলা আমদানি করলে শুল্কারোপে বাংলাদেশ অতিরিক্ত সুবিধা পাবে বলেও আশা করেন বিজিএমইএ সভাপতি। তবে মার্কিন শুল্ক কমাতে বড় ভূমিকা রাখা অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা জানান বিজিএমইএ সভাপতি। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না।
তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে বাইপাস সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন অপারেশনের নেতৃত্ব দেয়া ডাক্তার জাহাঙ্গীর কবির। সকাল 7:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই সার্জারি শুরু হয়। 2টি ধমনীতে 4টি বাইপাস সার্জারি করা হয়েছে বলে জানান ডাক্তার। 3 দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। 1 সপ্তাহ পরই বাসায় যেতে এবং 3 সপ্তাহ পর স্বাভাবিক কাজকর্মসহ রাজনীতির মাঠে তিনি ফিরতে পারবেন বলেও আশা চিকিৎসকদের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে 2 বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নারায়ণপুর ইউনিয়নের বাতাসমোড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও সেলিম আলী। চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান, সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় 2.5 কিলোমিটার ভেতরে পদ্মা নদীতে 2 জনের মরদেহ ভাসমান অবস্থায় বিজিবি সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তাদের একজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জমকালো আয়োজনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করেছে চক্ষু সেবায় নিয়োজিত ফ্যাশন গ্রুপের মাদার কনসার্ন ফ্যাশন অপটিক্স লিমিটেড। শুক্রবার সন্ধ্যায় সেনামা লঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যাশন অপটিক্সের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদার, অপথলমিক জগতের বিশ্বের বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের কর্ণধার, বিভিন্ন প্রতিনিধি, দেশের খ্যাতনামা বিভিন্ন চক্ষু চিকিৎসক ও ফ্যাশন গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান শামসুন নাহার ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ফাহিমুল ইসলাম, পরিচালক ফারজানা ইসলাম ও ফারহানা ইসলাম। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রাজশাহীতে প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড পরিদর্শন করেছেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি কারখানার লাগেজ, ব্যাগ, ফুটওয়্যার সেকশন ঘুরে দেখেন। পরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেন। কারখানাটিতে এ পর্যন্ত 2000-এর বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানেও কয়েকজন কর্মীর হাতে নিয়োগের অফার লেটার তুলে দেন উপদেষ্টা। আরটিভির কন্ট্রোলার অফ ফটোগ্রাফি মোহাম্মদ কামাল উদ্দিনের শ্রদ্ধেয় মাতা মোসাম্মদ হাসিনা উদ্দিন শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি 3 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাদেশা জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেও রাশিয়ার তেল কিনবে ভারত। শনিবার একাধিক ভারতীয় কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে বার্তা সংস্থা রয়টার্সের তরফে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর, হোয়াইট হাউস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। রাশিয়ার জ্বালানি কিনলে ভারতকে শাস্তির আওতায় আনা ও জরিমানার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খেলার খবর। এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত 9:30টায় তাদের বহনকারী বিমানটি লাওসের ভিয়েন্তিয়ান বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুপুর 1:45টায় ঢাকা ছাড়েন নাফিদা সাগরিকারা। আগামী 6 আগস্ট স্বাগতিক লাওস, 8 আগস্ট তিমুর লিস্তে ও 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। এদিকে 2026 নারী এশিয়ান কাপের মূল আসরে বাংলাদেশ জাতীয় নারী দল খেলবে উত্তর কোরিয়া, চীনের বিপক্ষে। লাওসে যাওয়া অনূর্ধ্ব-20 দলে রয়েছে জাতীয় দলের 9 জন সদস্য। তাই এই আসরটি জাতীয় দলের প্রস্তুতিতেও বেশ সহায়ক হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।